নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও থাকছে 20টি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানার আগে দেখে নিন আজকের হেডলাইন্স। ফের ভারত সীমার অনুপ্রবেশ, সুন্দরবনে পাকড়াও 15 জন বাংলাদেশি মৎস্যজীবী। রেলের রাস্তা সরানোর দায় আমাদের নয়, বোর্ড লাগাবে পৌর নিগম। ডিসি সেন্ট্রাল ইন্দিরাকে বকুনি সিইও মনোজের কেন? ধানক্ষেতে একাধিক পায়ের ছাপ, বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে পাথর প্রতিমায়। নাগরিকত্ব প্রমাণের দায় নেই, জঙ্গলমহলে এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার 126 আদিবাসীর। মিলল নাগরিকত্ব, সিএএ তে আবেদন 1 মাসের মধ্যেই ভারতীয় হলে বাংলাদেশি দম্পতি। দুর্গাপূজা কালীপূজায় বাজি নিষেধাজ্ঞা ভাঙায় উদ্ধার বিপুল পটকা, গাজলে আগুনে পুড়িয়ে নষ্ট। অবশেষে অন্তঃসত্ত্বা সোনালী সহ 6 জনকে জামিন, বাংলাদেশের আদালতের। দেশে ফেরানো হবে কবে? ভোটের পর না দিদির মুখে এসআইআর শোনা যাবে, না মোদির মুখে। মতুয়াদের মিছিলে হাঁটবেন অধীর। রাজ্যের 2208টি বুথের নেই কোনো মৃত ভোটার, তালিকায় সবার উপরে দক্ষিণ 24 পরগনা। মমতার ছবিতে কালি, অভিষেকের ছবি ফুটো করার অভিযোগ, থানায় গেল তৃণমূল। বৃদ্ধ মাকে কুপিয়ে খুন, অভিযুক্ত ক্যান্সার আক্রান্ত ছেলে। ভোটের আগে শেখ সুফিয়ানদের কাছে এলো সুপ্রিম কোর্টের নোটিশ, চাঞ্চল্য নন্দীগ্রামে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে মহাবিস্ফোরণ, 1.25 কোটি রহস্যময় এন্ট্রি, সিবিআই অডিটের দাবি শুভেন্দুর। নিষিদ্ধপল্লীর দুয়ারে দুয়ারে ঘুরেও কারোর দেখা পেলেন না বিএলওরা। সীমান্তে জমি ঘাস কাটতে যাওয়ায় কাল পাচারকারী সন্দেহে বিজেপির হাতে গ্রেপ্তার 73 যুবক। ইসরায়েলের হামলার কবলে মধ্যপ্রাচ্যের আরেক দেশ, কি বললেন নেতানিয়াহু? কাজের লোভ দেখিয়ে অপহরণ করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, কোচবিহার থেকে উদ্ধার বনগাঁর যুবক। 2500 টাকা হবে লক্ষ্মীর ভান্ডার, বছর শেষে বড় ইঙ্গিত, সরকারের তরফে জল্পনা আরো বাড়ল। কবরস্থান ছিল, সেখানেই বাড়ি করেন প্রয়াত সিপিএম নেতা। অশোকনগরে কুলিকাণ্ডে সাফাই লাল পার্টির। মিটিয়ে বুরুজ গেলে মিম বা আইএসএফকে দায়িত্ব নিতে হবে, ভবানীপুর থাকলে আমি ওনাকে হারাবো, তীব্র কটাক্ষ শুভেন্দুর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। ফের ট্রলার সহ বাংলাদেশি মৎস্যজীবী আটক হলো ভারতের জল সীমানায়। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী প্রতিদিনের মতো কড়া নজরদারিতে ছিল। সেই সময় ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় আল্লাহ মালিক নামে বাংলাদেশের ওই ট্রলারটি অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম করেছে। ট্রলারে মোট 15 জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়। বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার সহ দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়। পরে ওই বাংলাদেশি মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক খবর। পুলিশ সূত্রে ধৃত 15 জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতর ঢুকে অবৈধভাবে মৎস্য শিকারের মামলা রুজু করেছে। প্রসঙ্গত, নভেম্বর মাসের মাঝামাঝি এইভাবে প্রচুর সংখ্যায় বাংলাদেশি মৎস্যজীবী দফায় দফায় ভারতের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। সেই সময় তাদের পাকড়াও করে উপকূলরক্ষী বাহিনী। পরবর্তীতে সম্প্রতি দিল্লি বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। জলপথের সীমানা এলাকায় কড়া নজরদারি চলছে। রাস্তা তুমি কার, রাস্তার গর্ত তুমি কার, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে শিলিগুড়িতে। কারণ রেলের রাস্তায় বড় বড় গর্ত, তাই সেই গর্ত সারাতে হবে রেলকে। পুর নিগম সারাবে না, এমনকি রাস্তা খারাপ হলে তা সারানোর দায় পুর নিগমের নয়। এবার এমনই বিজ্ঞপ্তির বোর্ড লাগাবে তৃণমূল পরিচালিত পৌর নিগম। গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার নিয়ে শিলিগুড়িতে বিজেপি তৃণমূল আকচে চরমে। জাতীয় সড়ক থেকে তিনবাতি মোড় হয়ে এনজেপি স্টেশনে যাওয়ার মূল রাস্তা দীর্ঘদিন ধরেই সংস্কার হয়নি। ভাঙা রাস্তায় ধুলোর ঝড় তুলে প্রতিদিন ছুটছে অসংখ্য গাড়ি এবং ভারী ট্রাক, দুর্ঘটনা নিত্যসঙ্গী। এই নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ রয়েছে। মেয়র গৌতম দেব বলেন, বাসিন্দারা ভাবছে ওটা আমাদের রাস্তা, কিন্তু ওটা রেলের রাস্তা। বাসিন্দাদের কাছে অভিযোগ শুনতে শুনতে তিত বিরক্ত, রেল কিছুই করছে না, তাই রাস্তায় বোর্ড লাগাবে, বাসিন্দাদের জানাবো এই রাস্তা রেলের। একজন বর্ষিয়ান আইএএস, বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অন্যজন কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। সেই দুজনকে সোমবার সিইও অফিসে বিতণ্ডায় জড়াতে দেখা গেল। সিনিয়র হিসাবে সিইও মনোজ কুমার আগরওয়াল বকুনি দিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে।
ডিসি সেন্ট্রালের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, নির্বাচন কমিশনের সিইও আমি, সিদ্ধান্ত আমার। হঠাৎ কেন সিইও এবং ডিসি সেন্ট্রালের মধ্যে বিতণ্ডা বাঁধল? সোমবার শুরু সিইও অফিসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রবেশের অনুমতি নিয়ে। সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার আধ ঘন্টার আগেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ করতে দিতে হবে বলে পুলিশকে জানিয়ে দেয় কমিশন। সেই সময় বিষয়টা দেখা যাচ্ছে যে জানালেও কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর পেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নিজেই অ্যাডিশনাল সিইও দিবেন্দু দাসকে দিয়ে 3 তলায় নিজের রুম ছেড়ে নিচে আসেন। তখন সেখানে উপস্থিত হন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেখানেই সিইওর সামনে তিনি অ্যাডিশনাল সিইওকে বলেন, কোন ফ্লোরে সাংবাদিকরা যাবেন সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সাংবাদিকরা কোন ফ্লোরে যাবেন সেটা জানতে হবে বলেও জানিয়ে দেন ডিসি সেন্ট্রাল। সূত্রের খবর, এতে অসন্তুষ্ট হয়ে সিইও বলেন, কোন ফ্লোরে মিডিয়া বসবে এই সিদ্ধান্ত আমার, কমিশনের সিইও আমি, তাই সিদ্ধান্ত আমার। একই সঙ্গে তিনি বলেন, চেক করলে করুন, কিন্তু কেউ আসবে কিনা সেটা আমার সিদ্ধান্ত। এরপর আর কোনো কথা বলতে পারেননি ডিসি সেন্ট্রাল। ঘনিষ্ঠ মহলে সিইও মনোজ আগরওয়াল আইএএসদের মধ্যে অত্যন্ত সিনিয়র হিসেবে গণ্য হন। আইএএসদের গ্রুপেও তিনি অন্যতম পজিশন হোল্ড করেন। তার থেকে জুনিয়র ইন্দিরাকে এদিন বকুনি দিয়ে সেটা আর একবার স্মরণ করিয়ে দিলেন ব্যাখ্যা সিইও ঘনিষ্ঠ মহলের। জানা গিয়েছে, পরে বিষয়টি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে জানিয়েছেন সিইও। এবার পাথর প্রতিমায় বাঘের আতঙ্ক। এলাকায় ধান খেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। বন দপ্তরে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে যান। বাঘের পায়ের ছাপ দেখতে যাওয়ার পরেই স্থানীয়দের মধ্যে ভীতি তৈরি হয়েছে বলে খবর। সোমবার পাথর প্রতিমার কে প্লটে বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়ালো আতঙ্ক। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের মণি নদী সংলগ্ন কে প্লটে ঠাকুরান জঙ্গল থেকে কে প্লটের ধান ক্ষেতের পাশে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। এদিন সকালে জমিতে কাজ করতে গিয়ে ওই পায়ের ছাপ প্রথমে তাদের নজরে আসে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্যও দেখা যায়। নাগরিকত্ব প্রমাণের দায় নেই, এহেন দাবি তুলে এনুমারেশন ফর্ম দিতে অস্বীকার 126 জন আদিবাসী বাসিন্দার, যারা বেশিরভাগ রাউতেরা গ্রাম পঞ্চায়েতের ভেউদা শোল সহ একাধিক গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার জঙ্গলমহল রানীবাঁধ ব্লকে প্রশাসনিক এবং রাজনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। সিপিএম এর রানীবাঁধ অঞ্চলের কমিটির সদস্য বিধান মণ্ডল এই অচল অবস্থার জন্য সরাসরি প্রশাসনের অবহেলা এবং শাসক দলের দ্বিচারিতাকেই দায়ী করেছেন। তার অভিযোগ, মাঝি সম্প্রদায়ের পরিবারগুলির মধ্যে যে ভুল তথ্য বহুদিন ধরে ছড়ানো হচ্ছিল তা প্রশাসন জানত, তা কাটতে কোনো পদক্ষেপ করা হয়নি, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করা হয়নি। অন্যদিকে রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুম্ভকার বলেন, এসআইআর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নথি নয়, এটা কিছু মহল ভুলভাবে ছড়াচ্ছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই আজ এত বড় অংশ ফর্ম নিতে রাজি নয়। কেন্দ্রের তরফে বারবার বলা হয়েছিল সিএএতে আবেদন করলে বাংলাদেশি মুসলিম বাদে সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। সেই ঘোষণা মেনেই আবেদন করেছিল নদিয়ার বাসিন্দা এক বাংলাদেশি দম্পতি। 1 মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব পেলেন তারা। এসআইআর আবহে শংসাপত্র হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দম্পতি। জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা ছিলেন লাতুরাম শিকদার এবং পদ্ম শিকদার। জানা যাচ্ছে, কট্টরপন্থীদের অত্যাচারে বাধ্য হয়ে বছর কয়েক আগে বেআইনি পথে ভারতে চলে আসেন তারা। আশ্রয় নেন নদিয়ায়, পাকাপাকিভাবে থাকতে শুরু করেন তাহেরপুর, কামগাছি, জয়পুরে। এদেশে এসে অবৈধ উভয়ে আধার কার্ড বানিয়েও ফেলেছিলেন তারা। সম্প্রতি রাজ্য জুড়ে চালু হয়েছে এসআইআর। ভোটার লিস্ট বাছাইয়ের কাজ চলছে পুরোদমে। কমিশনের তথ্য অনুযায়ী 2002 সালে ভোটার লিস্টে যদি নিজের বা পরিবারের কারোর নাম না থাকে তাহলে সমস্যায় পড়তে পারে। অনেকেই দেশ ছাড়া হওয়ার ভয় পাচ্ছেন। 2002 সালের তালিকায় স্বাভাবিকভাবেই নাম নেই লতুরাম এবং পদ্মা দেবীর। সেই কারণে কেন্দ্রের নির্দেশ মেনে সিএএতে আবেদন করেন তারা। জানা গিয়েছে, অক্টোবরে আবেদন করে 19 নভেম্বরে নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন তারা। দুর্গাপূজা এবং কালীপুজোয় নিষিদ্ধ হওয়া বাজি আটক করেছিল গাজল থানার পুলিশ। শনিবার গাজল থানায় এসে পৌঁছায় বম্ব স্কোয়াডের দপ্তরের কর্মীরা। এদিন দুপুরে গাজলের সিন্দুরমুসি সংলগ্ন এলাকায় নির্জন জায়গায় উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলি নিয়ে সেখানে একটি গর্তের মধ্যে প্রথমে নিয়মভাবে রাখা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল দপ্তরের কর্মীরা। গাজল থানার পুলিশ প্রশাসনের প্রস্তুতিতে নিষিদ্ধ হওয়া বাজি পটকাগুলি আগুন ধরিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই সময় উপস্থিত ছিল স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বাজি পটকার আওয়াজ ছড়াতে দীর্ঘক্ষণ ধরে অবশেষে প্রতি বছরের ন্যায় এই বছরও নিষিদ্ধ বাজি উদ্ধার করে শনিবার দুপুরে নিষ্ক্রিয় করা হয় বোমা ডিপোজাল কর্মীদের দ্বারা। বাংলাদেশি তকমা দিয়ে 5 মাস আগে পুশব্যাক করেছিল দিল্লি পুলিশ। আইন আদালত পেরিয়ে দীর্ঘ সময় পর অবশেষে সোনালী বিবিদের জামিন দিল বাংলাদেশের আদালত। চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন। সকালে জামিন পাওয়ার পর সোমবার সন্ধ্যায় জেল মুক্তি হলো তাদের। আর এদিন আবার সোনালী বিবিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হলো, শেষ অবধি সোনালীকে দেশে ফেরানো হবে কবে? বাংলাদেশি বলে দাগিয়ে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাঁটাতারের ওপারে। এরপর বাংলাদেশের জেলে পশ্চিমবঙ্গের মেয়েকে কার্যত পৌঁছতে হয়েছে মাসের পর মাস।
অবশেষে বাংলাদেশে পুশব্যাকের 5 মাস পর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে জামিন দিল বাংলাদেশের আদালত। জেলের বাইরে বেরোলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন। শুনানিতে সোনালী বিবির বাবা বলেন, সোনালী অন্তঃসত্ত্বা। সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে নবাবগঞ্জে রয়েছে সোনালী। 17 জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জল গড়ালে 26 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, আগে দেশে ফেরানো হোক, তারপর সব দেখে সিদ্ধান্ত নেব। তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামীদের মিছিলে হাঁটলেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু কেন তৃণমূল সাংসদ গোষ্ঠীর মিছিলে? যদিও এই প্রশ্ন উঠলেও মানবিকতার তত্ত্বই শোনা গিয়েছে অধীরের মুখে। প্রাক্তন কংগ্রেস সাংসদের দাবি, রাজনীতিবিদ নয়, মানবিক কারণেই এসেছি। এদিন মতুয়াদের নিয়ে সিইও দপ্তরে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। বলেন, সেখানে মতুয়াদের সম্প্রদায়ের আন্দোলন হয়, যে তৃণমূল এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা। মতুয়া সম্প্রদায়ের ভোটে টিএমসি জেতে, টিএমসির এমএলএ হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে, আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে জেতে বিজেপি। তো তাদের পক্ষ থেকে কিন্তু এই ছোটখাটো এই যে আমি করছি, আমি দেখছি, হাম কিসিকে কাম নেহি, এই বাতাবরণ না করে, তাতে কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্তে পৌঁছেছি। ক্যাম্প করে যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয়, তাহলে তাদের সমস্যা মিটতে সময় লাগবে না। এখানে কিন্তু মতুয়া এবং এসআইআরকে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটোকে গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হচ্ছে। জুজু দেখানো হচ্ছে না, থাকবে না তোমাদের অধিকার। আর এদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে এই দুই মাঝে পড়ে গিয়েছে এখানকার মানুষ। ভোট হয়ে না যাওয়ার পর দিদির মুখে এসআইআর শোনা যাবে না, মোদির মুখে এসআইআর শোনা যাবে। তো এসআইআরটা কার? এসআইআরটা হলো কেন্দ্র এবং রাজ্য উভয়ের হাতিয়ার। শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ, কাকাকে বাবা বানানোর অভিযোগ, এসআইআর আবহে এমনই গুচ্ছ গুচ্ছ খবর আগেই প্রকাশিত হয়েছে। তবে এবার আরও চমকে দেওয়ার মতো তথ্য এলো প্রকাশ্যে। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যে 2000 বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। তবে এর মধ্যে রয়েছে 22টি জেলা। এই 22টি জেলায় 2208টি বুথে নেই কোনো মৃত ভোটার। রাজ্যে ইনুমারেশন ফর্ম যাচাইয়ের পরেই উঠে গেল এমন চাঞ্চল্যকর তথ্য। এই তথ্য থেকে উঠে আসছে একটাই প্রশ্ন, তবে কি 2002 সালের পর 2025 অব্দি ওইসব বুথে কেউ মারা যাননি? কমিশন সূত্রে জানা গিয়েছে, এই 22 জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। সেই জেলায় 760টি বুথে মেলেনি কোনো মৃত ভোটার, অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের কি নাম কাটানো হয়নি? উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, ফর্ম নেননি, ফর্ম ফেরত এসেছে এমন কেউ নেই এই বুথগুলিতে, আবার কেউ ঠিকানাও বদল করেনি এমন বিষয়ও সামনে আসছে। আর গোটা দক্ষিণ 24 পরগনায় এমন 760টি বুথ খুঁজে পাওয়া গেছে যেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এরপর নাম রয়েছে পুরুলিয়ায়, তারপর মুর্শিদাবাদ, এরপর রয়েছে মালদহ, তারপর নদিয়া। এরকম 22টি জেলা থেকে এমন তথ্য সামনে এসেছে। এই বিষয়ে ইতিমধ্যেই কমিশনের নজরে পড়েছে। কিভাবে এমন হলো, জেলা এবং শাসকের কাছে তথ্য পাচার হয়েছে কিনা, কেন একজনও মৃত ভোটার মিলল না, সেটাই জানতে চাইবে কমিশন। এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ওই জেলায় অমরত্ব মেলে, দ্রুত ছাঁকনি দিয়ে ছেঁকে দ্রুত যাচাই করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নষ্ট করার অভিযোগ। মমতার ছবিতে কালি, অভিষেকের ছবিতে বিজেপি লিখে একাধিক ফুটো করা হয়েছে মুখ। এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো হাবড়া দেশবন্ধু পার্ক এলাকায়। প্রতিটি জায়গাতেই এসআইআর সহায়তা ক্যাম্প বসিয়েছে তৃণমূল। তবে হাবড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানো। তবে আমরা পরিবারের কাছ থেকে আমার ভোটার কার্ড, আধার কার্ড চেয়ে নিয়েছিল, একটি ব্যাংকের টাকা নেবে বলে। তারপর কার্ডগুলি ব্যবহার করে বাংলাদেশি যুবক কার্ড বানান বলে তার অভিযোগ। রাত গভীর হয়েছে, ঘুমিয়েছিলেন সকলে। সেই সময়ই মর্মান্তিক ঘটনা। গভীর রাতে শয্যাশায়ী বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করলো মানসিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়রা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এই খবর সামনে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রা গ্রামের বাড়িতে থাকেন বছর 58 মা মিনতি গোস্বামী এবং ছেলে রঘুনাথ গোস্বামী। মৃত মিনতি দেবী প্রায় 1.5 বছর ধরে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ছেলে রঘুনাথ গোস্বামী বিগত 10 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এই কঠিন রোগের ফলেই তিনি সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ঠিক করে বলতে পারবো না কি ঘটেছে, তবে চিৎকার শুনতে পাচ্ছি না। পরে আওয়াজ পেলাম ছেলেটা ওর মাকে মেরেছে, বলছে দাদা আমায় বাঁচাও, আমায় মেরে ফেললো ছেলে। আমরা গিয়ে দেখি গোটা জামা কাপড়ে রক্ত লেগে রয়েছে। বিধানসভা ভোটের আগে বিপাকে তৃণমূল। নন্দীগ্রামে খুনের মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ এলো 42 জন শীর্ষ তৃণমূল নেতার নামে। আদালত রাজ্য থেকে মামলা সরানোর আবেদন জানালো সিবিআই। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে চক্রান্তের অভিযোগ দেখছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিল নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি। এই অভিযোগে একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আদালতের নির্দেশে সেই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। 42 জন অভিযুক্তের মধ্যে 18 জন তৃণমূল কর্মী এবং নেতা গ্রেপ্তার হন সেই সময়।
বর্তমানে তারা জামিনে মুক্তি পেয়েছেন। মৃত দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি এই মামলায় বিচার পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান। মামলাটি অন্য রাজ্যে পাঠানো হবে কিনা সেই শুনানির জন্য 42 জন তৃণমূল কর্মী এবং নেতৃত্বকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি নেতা মেঘনাথ পাল এই আবেদনের কারণ হিসাবে শাসক দলের প্রস্তাবের অভিযোগ তুলছেন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন। তৃণমূলের নেতা শেখ সুফিয়ান নোটিশ পাওয়ার পরেই স্বীকার করেছেন এবং জানিয়েছেন তারা আইনি লড়াই লড়বেন। তৃণমূলের নেতা আবু তাহের বলেন, আমাদের যে কেস নিম্ন আদালতে চলছে সেটাই ধানবাদে নিয়ে যেতে চাইছে সিবিআই। আমাদের যদি কিছু বলার থাকে সেটা 1 মাসের মধ্যে জানতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তার দাবি, বিজেপি এবং সিবিআই মনে করছে এইভাবে অভিযুক্তদের হেনস্থা করা যাবে। ভোটের আগে মঠ খালি করার জন্যই শুভেন্দু অধিকারী এই কাজ করছেন বলে দাবি তৃণমূল নেতার। পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরব হলো রাজ্য বিজেপি। সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। বিজেপি দাবি করছে 26 থেকে 28 নভেম্বরের মধ্যে করা প্রায় 1.25 কোটি নতুন এন্ট্রি সম্পূর্ণ অডিট করা হোক। আইপ্যাকের হস্তক্ষেপ অসুরক্ষিত সিইও অফিস। রাজ্য বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে যে শাসক দলের তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার আইপ্যাক চলমান এসআইআর প্রক্রিয়ার ডেটা এন্ট্রি প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করছে। তবে অন্যদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাইরের আন্দোলনকারী বিএলও অধিকার রক্ষা কমিটির লোকেরা বিরোধী দলনেতার কার্যকর্তাদের অফিসে প্রবেশে বাধা দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।